জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 9ই জানুয়ারি 2024 কলকাতা প্রেস ক্লাবে আদিশক্তি মহাশক্তি মহাযজ্ঞ কোথায় অনুষ্ঠিত হবে? তারকেশ্বরের মন্দির মাঠে। চলুন আমরা প্রেস কনফারেন্সে শুনে নিই মহারাজরা কি বললেন। আজকের প্রেস কনফারেন্সের মূল বক্তব্যগুলো যদি আমার দর্শকদেরকে জানান। মূল বিষয় হচ্ছে আগামী 12 এবং 13 জানুয়ারি তারকেশ্বর লোকনাথ মাঠে একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এই যজ্ঞ ইতিপূর্বে ভারতবর্ষের আগে কখনো ঘটেনি। তার কারণ তিনি 527 দিন ধরে পায়ে হেঁটে 51টি শক্তিপীঠ, 12টি জ্যোতির্লিঙ্গ এবং 8টি মহাশক্তিপীঠ তিনি ঘুরে ঘুরে এই পবিত্র মাটি সেখানকার এবং পবিত্র জল সংগ্রহ করেছেন। এবং আমরা বাংলার বিভিন্ন মঠমন্দিরে আমরা সেইগুলো দিয়েই যোগ্য অনুষ্ঠানটা হবে। এর পাশাপাশি এই যে যজ্ঞটা সম্পর্কে আমরা মানুষকে সচেতন করতে চাই। যজ্ঞের যে ধোয়া আছে, সেই যজ্ঞের ধোয়া, তার মধ্যে যে আমরা ঔষধিগুলো ব্যবহার করি যজ্ঞ করার জন্য, সেগুলো ধোয়া হয়ে যখন আকাশে ওঠে মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ে। যখন সেটাকে ঝরে পড়ে তার মধ্যে সেই সমস্ত ঔষধি গুণাগুণ থাকে, যার ফলে প্রকৃতি শুদ্ধ হয় এবং আমাদের যে গাছপালা প্রকৃতি তার ভারসাম্য বজায় থাকে। এটা আমরা বিশ্বাস করি এবং এটা বিজ্ঞানসম্মতভাবেও এটা পরীক্ষা করে দেখা গেছে এই ঘটনাটা ঘটে। সেটাকেও আমরা মানুষের সামনে নিয়ে আসতে চাইছি। পাশাপাশি আমরা গোমাতা সংরক্ষণের জন্য এবং আরও অন্যান্য বিষয়গুলোকে সামনে রেখে সনাতন হিন্দুত্বের জাগরণের জন্য আমরা 12 তারিখে স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে আমরা একটি শোভাযাত্রার আয়োজন করেছি, বিজয়যাত্রার আয়োজন করেছি। বিজয়যাত্রা বলছি এই কারণেই যে যেমন ভগবান রামচন্দ্র তিনি দেবীকে আহ্বান করার ফলে 51 পীঠের একটি পীঠ দেবী লঙ্কিনী শ্রীলঙ্কায়, তাকে তিনি পূজা করার ফলে রামেশ্বরমে করতে পেরেছিলেন। এবং ঠিক একই রকমভাবে আমরাও বিশ্বাস করছি যে সেই আদর্শকে সামনে রেখে আমরা এই যজ্ঞের মাধ্যমে আগামী দিনে যে পরিবেশ দূষণ ভাইরাসকে ঠিক করতে পারে, ব্যাকটেরিয়াকে ঠিক করতে পারে এই যজ্ঞের ধোয়া, এবং একই সাথে যজ্ঞের মাধ্যমে আধ্যাত্মিক বাতাবরণ তৈরি হয়, মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণ হয়, সেগুলোকেও আমরা সামনে নিয়ে আসতে চাইছি। এবং আমাদের যে বিজয়যাত্রাটা আছে, রামচন্দ্র যেমন বিজয় লাভ করেছিলেন, আমরাও মনে করি আমাদের সনাতনদের বিজয়যাত্রা এই 12 তারিখে যজ্ঞের মাধ্যমে বা এই বিজয়যাত্রার মাধ্যমে তার সূচনা হবে। এবং ভবিষ্যতে অখণ্ড ভারতবর্ষ যদি আমরা দেখি 51 সতীপীঠ, 12টা জ্যোতির্লিঙ্গ এবং 18টা মহাশক্তিপীঠকে যদি একটা রেখায় যুক্ত করি, তাহলে অখণ্ড ভারতের আমরা একটা চিত্র পাই, অবিভক্ত ভারত। আমরা দেখেছি যে সময়ে সময়ে ভারত বিভক্ত হয়েছে। তো আজকে ভারতের যে বিভক্ত হওয়ার স্বপ্ন, সেটা কিন্তু যেগুলোকে আমরা আপাতত আমরা মানুষ বর্ডার টানি, আমরা মানুষ সীমারেখা টানি, সেখানে বর্ডারে আমরা মনে করছি এইটা অন্য দেশ দেশ, কিন্তু আসলে মানসিকভাবে, ধর্মীয়ভাবে এবং মানুষের ভাবনায় তাদের যে ভ্রাতৃত্ব, সেখানে কিন্তু অখণ্ড ভারতের চিত্র আমরা পাই। যদি এই 51 সতীপীঠকে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গকে আমরা জাগরণ করতে পারি, আবার অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে বলে আমরা আশা রাখি। এটা হচ্ছে মূল উদ্দেশ্য এবং এর জন্য 51টি কুণ্ডে এই যোগ্য অনুষ্ঠান করা হচ্ছে। দেখে আসছি পরম্পরা, ঐতিহ্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বর্তমান প্রজন্ম সনাতন ধর্ম থেকে বিচ্যুত হচ্ছে। ইনস্টাগ্রাম, সমাজ মাধ্যম খুললে তার প্রতিচ্ছবি আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আজকে কলকাতা প্রেস ক্লাব থেকে আপনি বর্তমান প্রজন্মকে কী বার্তা দেবেন? একটি উৎকৃষ্ট প্রশ্ন আপনি সামনে রেখেছেন, যজ্ঞ। আপনাদেরকে জানাতে চাই, আমাদের বৈদিক সনাতন পরম্পরায় 5 ধরনের যজ্ঞ আমাদের আয়োজন করার বিধান আছে। তার মধ্যে পরিবেশের জন্য নিয়োজিত বিশেষ যজ্ঞ অনুষ্ঠান আছে, অতিথির জন্য আছে, পিতৃকুল অর্থাৎ যাদের দেহ চলে গেছে বিদেহীদের জন্যে আছে, এই রকম করে দেবযজ্ঞ আছে এবং তারপর ব্রহ্মযজ্ঞ আছে। এবার যে বিশেষ মহাযজ্ঞটি আপনারা দেখতে পাচ্ছেন, যদি আপনি একটু দেখান, এখানে এই সুন্দর একটি আয়োজন করা আছে, একটা কলসি, যার মধ্যে
পঞ্চতত্ত্বের সমাহার করা হয়েছে, তাতে সমগ্র বিশ্বের যে শক্তিতত্ত্ব সেটি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আলাদা আলাদা শক্তিপীঠে অবস্থিত, সেখান থেকে পঞ্চতত্ত্বের বহিরাঙ্গকে আমরা একত্রিত করছি। এর সাথে মনস্তত্ত্বের একটি যোগ আছে। যখন সামাজিকভাবে আপনারা একটু বুঝে দেখুন যে আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা জেলা, তাতে অবস্থিত এই আলাদা আলাদা শক্তির যে পঞ্চভৌতিক প্রভাব, সেটি মানুষের বহিরাঙ্গ এবং অন্তরঙ্গের ওপর একসাথে প্রভাব বিস্তার করে। একই সাথে আমাদের যার ইতিহাসের সাথে ভূগোলের কানেকশন আছে, সেই জাতিকে কিন্তু আমরা সুসভ্য সভ্যতাতে দেখতে পাই বহুদিন ধরে। আমাদের এই ঘটনাটি দেবী সতীর দেহত্যাগের পরবর্তী কালে ভগবান শ্রী বিষ্ণুর চক্র দ্বারা ওনার শবদেহের ব্যবচ্ছেদের মাধ্যমে এই শক্তিপীঠগুলোর কিন্তু সৃষ্টি। তাহলে আমরা কত পুরাতন সেটি বোঝানোর জন্য এই ঘটনাটি যথেষ্ট। কিন্তু তারপরেও যে কোনো ঘটনায় কী করে আমাদের এগিয়ে নিয়ে যায় যে একজন ব্যক্তি, দেবী সতী ছিলেন একজন যোগিনী, মহাদেব শঙ্করের উনি ছিলেন ধর্মপত্নী। ওনার সাধন করা দেহের এক একটি অঙ্গ এখনও আধ্যাত্মিক শক্তি বিচ্ছুরণ করছে। সেই জিনিসটিকে আমরা কালেক্ট করে এই যজ্ঞ অনুষ্ঠান করছি। এবার আমি যে রাজযোগের কথা আপনি জানতে চাইছেন বা ব্রহ্মবিদ্যা, সেটিকে ব্রহ্মযজ্ঞ বলা হয়। সেটি মহর্ষি পতঞ্জলির যোগসূত্রের মধ্যে আমরা পাই, যা একজন ব্যক্তির স্থূল শরীর, তারপর সূক্ষ্ম শরীর, তারপর কারণ শরীর, এই তিনটি শরীর নিয়ে একজন ব্যক্তির সমগ্র ব্যক্তিত্ব। তাকে এই বারবার যে সে জন্মাচ্ছে আর মারা যাচ্ছে, তারপর প্রত্যেকবার তার বডিকে ট্রাভেল করতে হয়। মানে একটা ছোট এক্সাম্পল দিই, আপনার যদি বডিতে কিছু রক্তের প্রয়োজন হয়, আপনি এক বোতল রক্ত নিয়ে নেন অন্য কোনো একটি শরীরের থেকে নেওয়া, তাতে আপনার ব্যক্তিত্ব বদলে যাবে না। কিন্তু আজকেই যদি আপনার পরিবারে একজন শিশুর জন্ম হয়, আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা আলাদা আলোড়ন জন্মে গেল, তাতে আপনার শরীরে কোনো বিশেষ হেলদোল হলো না। তাহলে আপনি বুঝতে পারছেন ঘটনাগুলো শরীর আর মনে আলাদা প্রভাব ফেলছে। তার মানে মন আর শরীরের পার্থক্য বুঝলেন। কিন্তু মন ভালো বা খারাপ থাকতেই পারে। ওটি ছাড়াও আরও একটি তত্ত্বের দরকার হয়, যেটিকে কারণ বলে। এই কারণ মহাকারণের সাথে কী করে যুক্ত হবে, এই বিজ্ঞানকে রাজযোগ বিজ্ঞান বলে। এই বিজ্ঞান একমাত্র ভারতবর্ষেই ছিল। ভগবান শ্রী রামচন্দ্র এই বিজ্ঞান ওনার গুরুদেব বশিষ্ঠজির কাছ থেকে পেয়েছেন, পরবর্তীতে মহর্ষি অগস্ত্যের কাছ থেকে পেয়েছেন। এই জ্ঞানকে শিব গীতা বলা হয়, যেটি আমাদের এই অনুষ্ঠানের 13 তারিখের ইভেন্টের একটি পার্ট। যেটি আচরণ করা সম্ভব আজকের দিনে, সেটি এই কথাটাই বলতে চাইছিলাম। এই কারণেই ক্রিয়াযোগের একটি পাঠ্যপুস্তককে আমরা সামনে আনছি, যেটি এই প্রজন্মের জন্য। তার মানে আমরা সেটাকে শিখতে পারি, আচরণ করতে পারি, কিন্তু তার জন্য গুরুর দরকার। সদ্গুরুর জন্যে আপনাকে নিজের ইষ্টের কাছে প্রার্থনা জানাতে হবে, তারপর আপনি এগিয়ে যেতে পারবেন। শুনলেন যোগ্য তত্ত্ব সম্পর্কে নানা কথা। আপনি ও আপনার পরিবারের লোকেরাও এই যজ্ঞে সামিল হতে পারেন। তারকেশ্বরে চলুন আমরা মায়ের গান শুনি। মা শারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে। ভালো থাকুন।